নিশ্চয়ই করে আমার উপকার যে আসছে জিনিসটা করে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা বিশেষ পর্ব করছি। আপনারা জানেন যে হেলথ রিলেটেড নানা টিপসগুলো দিয়ে আপনাদেরকে আমি সহায়তা করবার চেষ্টা করি। আজকে আমি একটি রোগী হিসাবে ভিডিও করতে এসেছি। প্রত্যেক বছর আমি অন্তত দুবার স্কেলিং করবার চেষ্টা করি আমার দাঁতের স্বাস্থ্যের জন্য। তবে রিসেন্টলি কোভিড-19 যে প্রকোপ, সেটার কারণে কিন্তু চিকিৎসকরা, বিশেষ করে যারা ডেন্টাল সার্জন আছেন, তারা আসলে রুটিন কেসগুলোকে নিরুৎসাহিত করছেন। কারণ যখন আমরা স্ক্যানিং করি তখন একটা ফ্রদি এনভায়রনমেন্ট তৈরি হয়। পেশেন্ট যদি কোভিড আক্রান্ত হন সেক্ষেত্রে প্রত্যেকে একটি ছড়িয়ে পড়ার উপায় থাকে। তবে আমি পেশেন্ট হিসেবে নিশ্চিত হওয়ার পরেই আজকের আমার চিকিৎসক ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি সে এগ্রি করেছে যে হ্যাঁ ভাই, আপনার স্কেলিংটা আজকে আমি করে দিব। প্রথমেই পরিচয় করে দিয়ে আমার সঙ্গে যে আছে ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। কিছুক্ষণ ধরেই আপনারা হয়তো স্ক্রিনে তাকিয়ে দেখছেন। ও আমার খুব প্রিয় একটা ছোট বোন। দীর্ঘদিন তার সঙ্গে আমরা মিডিয়ায় কাজ করি, মানব কল্যাণে বিভিন্ন সোশ্যাল যে কাজগুলো হয় সেটা করে থাকি। সেই স্টুডেন্ট থেকে এখন চিকিৎসক হয়েছে। আজকে সে আমার চিকিৎসক। আমার দাঁতের যত্নটি তার হাতে আমি তুলে দিয়েছি। বৃষ্টি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর আপনি জানেন যে কতদিন পর অনেকদিন পরে তোর সাথে দেখা হলো। আপনার সাথে দেখা হলো। সবসময় স্ক্রিনে দেখা হয়। লাইক আমি যখনই দেখি টিভি চেঞ্জ করতে করতে ভাইয়া আছে, আমি কখনো সেটা চেঞ্জ করি না। আর মানে অনেকদিন পর দেখা যাচ্ছে যে স্কেলিং এর সুবাদে হলো ভাইয়ার সময় হচ্ছে, অ্যাজ ইউ আর ভেরি বিজি। আমি সব জায়গায় শুনি সাকরান ভাই এখানে এসেছিল, জাস্ট আমি কিছুদিন আগে একটা হসপিটালে গিয়েছি, আপনি বের হয়েছেন, আমি ঢুকেছি, এরকম। আচ্ছা, কেন জানি ভাইয়ের সাথে দেখা হচ্ছে না, বাট মানে স্কেলিং এর সুবাদে হলো। সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। মানে আপনাকেই আমি আমার ক্লিনিকে স্বাগত জানাচ্ছি। যে থ্যাংক ইউ সো মাচ। এবং যারা আমাকে দেখছেন একটু বলে রাখি যে আমি তার চেম্বারে বসে আছি, এখানে একটা কফির আড্ডা হচ্ছে। ভাবলাম যে আড্ডা চলে দু একটা কথা যদি আপনাদের তুলে ধরি। এবং বিশেষ করে আমি এখানে যখন এখানে বসে আছি, এটার চেম্বার, দুদিকে আমাদের গ্লাস, মানুষের যাতায়াত দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে বৃষ্টি দেখছিলাম। আমি যখন স্কেলিং আমার করছিলাম, আমি বললাম যে আমি মনে হয় ঘুমিয়ে পড়লে আমাকে তুই ডেকে দিস, কারণ যে এনভায়রনমেন্টের মধ্যে আছি, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। শ্যামলীর, এটা কি শ্যামলী স্কয়ার? শ্যামলী স্কয়ার শপিং মল, একদম যে পাশ থেকে তো আমাদের ওভারব্রিজটাই দেখা যায়, একদম মানে ওভারব্রিজের সাথেই আর কি। তো সিনেমা হল বলে আসলে সবাই চেনে এই জায়গাটা। হ্যাঁ, সিনেমা হল, মানে এটা তো অনেক আগের সিনেমা হলটা, এখন অবশ্য পিভিআর করে দিয়েছে। বাট কোভিড এর কারণে সিনেমা হলটা বন্ধ আছে। মার্কেটটাও এখন কোভিড এর কারণে বন্ধ থাকে। আমি আসলে সবসময় ওপেন আছি, কজ হেলথ সেক্টরে তো কোনো ছুটি নেই। তোর কাছে একটা কথা বলি, আমার কাছে চেম্বারে ঢুকে প্রথম যেটা মনে হলো, আমি তো ফার্স্ট টাইম এসেছি, আব্দুল্লাহ স্যারকে উদ্বোধন করে গেছেন, আমি তখনও লাইভে দেখেছি। বাট এখানে ঢোকার পর আমার প্রথমে যেটা ফিলিংস হচ্ছে, ওয়াও, মানে চেম্বার পুরোটা জুড়ে গ্লাস, বাইরে আমরা দৃশ্য দেখছি, একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট আছে, একটা সুদি একটা এনভায়রনমেন্ট। হঠাৎ করে একটা ঢুকলে যে মানে চেম্বারে ঢুকলে থমথমে পরিবেশ থাকে না, এরকম আমার কাছে মনে হচ্ছে না। মানে পরিবেশটা মনে হচ্ছে যে একটা খুব ফ্রেন্ডলি। মানে ডেকোরেশনটা আসলে তুই কোন ফিলিংস থেকে করেছে? আমার কাছে সবসময় এটা মনে হতো যে যখনই আমি, ভাই আপনি আমাকে চেনেন যে আমি সবসময় কিছু একটা আনকমন কিছু করতে আমার ভালো লাগতো, যে কোনো কিছু করলে একটু আনকমন করি, দ্যাটস বেটার। মানে গতানুগতিক ধারার চাইতে যদি একটু মানুষকে অন্য একটা ফ্লেভার দেওয়া যায়, তো আমি আমার জুনিয়রদের সবসময় বলতাম, কলিগদেরকে সবসময় বলতাম যে আমি একটু কিছু ডিফারেন্ট কিছু করব। সো যখন আমি অনেক আগে থেকেই আমার আসলে একটু বাইরে আসে যাওয়া, লাইক আমি যখনই সুযোগ পেতাম, ইভেন ফ্রম স্টুডেন্ট লাইফ, যখন আমি সুযোগ পেতাম যে আমার কোনো সেমিনার হচ্ছে, লাইক সেটা মালয়েশিয়াতে হচ্ছে, জাপানে হচ্ছে, থাইল্যান্ডে হচ্ছে, হোয়াট এভার ইট ইজ, আমার সুযোগ থেকে আমি চলে যেতাম। আর ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলো করাতে, সেখানে অ্যাঙ্করিং করার সুবাদে বিভিন্ন সময় আমার ইন্ডিয়াতে যাতায়াত ছিল। তার আগে আমি কিছুদিন অ্যাপোলো হসপিটাল ডেন্টাল সেক্টরে কাজ করেছি। তারপরে আই মুভ টু দিল্লি। হ্যাঁ, দিল্লিতে মুভ করার পরে এখানে যা একটু সরি থামাই দিচ্ছি, তোমার ক্লিনিক্যাল ডিরেক্টর, দিল্লি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স অ্যান্ড রিসার্চ, সাবেক ডেন্টাল সার্জন, ফর্টিস হাসপাতাল দিল্লি, এবং এগুলোতে ট্রেনিংও নেওয়ার একটা আমি তো ভিজিটিং কার্ড যেটা সেটি দেখছি। তো আসলে দিল্লিতে মুভ করার পরে যেটা হলো, আমি আসলে ওখানে একটা জার্মান ইউনিভার্সিটি ফেলোশিপ নিয়ে যাই। ডক্টর আজহার রানা স্যারের এটা ছিল। স্যারের সাথে আমার কোনো সময়ে পরিচয় ছিল পার্সোনালি। স্যারকে আমি অ্যাঙ্করিং করে, মানে হোস্টিং করেছিলাম কোনো একটা শোতে। তো স্যার ভীষণ স্মার্ট, খুব রিনাউন্ড একজন ডক্টর দিল্লির।
তো আমি স্যারের কোর্সে যাওয়ার পরে ওখানে তারপরে দিল্লি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স অ্যান্ড রিসার্চে আমি দেখি যে সেখানে একটা কোর্সে আমি গেলাম, যাওয়ার পরে সেখানে ট্রেনিং চলাকালীন অবস্থায় তারা আমাকে অবজার্ভ করেছে। অ্যান্ড আমি ওখানে যে শো করতাম, আমি ওখানে যে এগুলোকে প্রেজেন্ট করতাম, ওখানে যে পেশেন্টদের সাথে আমার কমিউনিকেশন সব কিছু দেখে তারা আমাকে অবজার্ভ করার পরে তখন আমাকে একদিন ওখানকার ডিন যিনি সচিন সাচদেবা প্রফেসর, উনি আমাকে কল করার পর বলে, ওয়ার আর ইউ ফ্রম? আমি আই এম ফ্রম বাংলাদেশ। সিরিয়াসলি আর ইউ কিডিং? ইউ আর নট লুকিং লাইক দ্যাট। আমি নো, আই এম ফ্রম ঢাকা, বাংলাদেশ, অনেস্টলি স্পিকিং। তো ওখানে ওনারা আমাকে বলছেন, তুমি এখানে কি মানে কখনো তো দেখিনি যে এরকম কেউ এসে 6 মান্থস থাকছে, ফেলোশিপ করছে, বা কোনো ডেন্টিস্ট, অন্যান্য প্রফেশনাল হয়তো আসে সবসময়, অ্যাজ ইউজুয়াল সবসময় সার্জনরা যায়, আপনিও কিছুদিন আগে মুম্বাই গিয়েছিলেন, সো এই ধরনের সবসময় সার্জনরা যায়, ডেন্টাল সার্জন, অ্যান্ড অ্যাজ ইউ আর ভেরি ইয়াং অ্যান্ড গার্ল, সো তুমি এখানে এসেছো, সো দ্যাটস ভেরি ইন্সপায়ারিং। তো আমি বলছি যে ওয়াই নট, কেন না, কারণ আমি চেয়েছিলাম যে আই উইল মেক সামথিং ডিফারেন্ট, রাইট? সো আমাকে ডিফারেন্ট কিছু করতে হলে আমাকে ডিফারেন্ট কিছু উদ্যোগও নিতে হবে। অ্যান্ড ওনারা 6 জনের বোর্ড একটা মিটিং করে আমাকে ইন্টারভিউ করে আমাকে বলেছে যে আমরা বাংলাদেশের দিল্লি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স অ্যান্ড রিসার্চের বাংলাদেশ ব্রাঞ্চটা ওপেন করতে চাই, অ্যান্ড তুমি কি এটার জন্য মানে এগ্রি কিনা, বা তুমি কি এটার দায়িত্ব নিতে পারবে কিনা, বা তুমি এটাকে নেওয়ার সাহস করো কিনা। তো বরাবরই আমি একটু সাহস তারপরে তুই নিয়ে নিলেন, ওকে ফাইন। এখন আমরা একটা দর্শকদের কথা আসি যে স্কেলিং নিয়ে আসলে আমার একটা ধারণা আছে যে সাধারণ মানুষ যেটা ফিল করে, অনেকে মনে করে যে স্কেলিং রেগুলার করলে দাঁত নড়ে যায়, অনেকে করতে চায় না, অনেকে আবার দেখা যায় যে কিছু ভীতি আছে, কিছু মিথ আছে। স্কেলিংটা আসলে কখন করা উচিত? স্কেলিং করলে দাঁতের ক্ষতি হয় কিনা এই প্রশ্নটা খুবই কমন আমাদেরকে রেগুলার লাইফে প্রত্যেক দিন। ইভেন কালকে আমি একটা লাইভ শোতে ছিলাম, সেখানেও আমাকে 2 থেকে 3 জন দর্শক ওনারা প্রশ্ন করেছিলেন যে স্কেলিং করব না, স্কেলিং করলে দাঁতে ক্ষয়। আমি একটু আসি, এটা আমার একটা ডেন্টাল মডেল। তো দাঁত বলতে সাধারণত আমরা এই বিষয়টাকেই বুঝি, লাইক এনামেলটাকে আমরা দাঁত বলি সবাই, সাধারণ মানুষ যারা আছে, যদিও আমরা ডেন্টিস্টরা এটাকে দাঁতের একটা পার্ট বলি, লাইক এনামেল একটা দাঁতের পার্ট, আরও অনেক পার্ট আছে, রুট আছে, এর নিচে ডেন্টিন আছে, সেমেন্টাম আছে, অনেকগুলো পার্টস আছে, বাট সবাই এই এনামেলটাকে বলে। আর এনামেল যখন ক্ষয় হয়ে যায় তখনই মানুষ বলে যে দাঁতের ক্ষয় হচ্ছে বা কিছু। তো আমার টার্গেট হচ্ছে আমার আলট্রাসনিক যে স্কেলার মেশিন, সেটা দিয়ে এই এনামেলটাকে ক্লিন করা না, এনামেলটাকে ক্লিন করে না। যে ভয়টা সবসময় সবাই করে যে আমার মনে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, আমি একেবারেই আপনার এনামেলের টাচ করব না, যদি সেটা খুব অনেক দিনের স্পট যেটা আছে, এবং সেটারও স্পেশাল টেকনিক আছে, লাইক আমি টিপটা দেবো না যেটা খুব ধারালো, যেটাতে আপনার এনামেলের বিন্দুমাত্র লস হয়। এটা ডিপেন্ড করে যে আপনি কার কাছে করছেন অ্যান্ড সে কতটা স্কিল এবং সে আপনাকে কতটা গুরুত্ব দিয়ে করছে। লাইক আমার টার্গেট হচ্ছে আপনার গাম লাইনে জমে থাকা যত ব্যাকটেরিয়া আছে, এবং এখানে যত ফুড পার্টিকেলস আছে যেটা অনেক দিন জমে থাকে, যেটা বের হয় না, এটা গামের নিচে থাকে, ঠিক গাম লাইনটাকে ক্লিন করা। আই জাস্ট ডু দ্যাট। আমি কখনোই আপনার এনামেল ইনস্ট্রুমেন্ট একটা ফ্যাক্ট, মানে ভালো ইনস্ট্রুমেন্ট ফ্যাক্ট এন্ড হ্যান্ড একটা ফ্যাক্ট। আচ্ছা, আপনি বলতে পারবেন যে আপনি একবারের জন্য কোনো প্রিকিং আপনি ফিল করেছেন? আমি ব্যথা পাইনি, খুবই কমফোর্টেবলি করেছি এবং একদিনেই কমপ্লিট হয়েছে। আমি তো আমার কথাটা বলবোই, আমার কাছে আসলে সত্যি কোনো প্রবলেম হয় না। এখন যদি আমার হ্যান্ড যদি স্কিল না থাকে, আই উইল প্রিক দ্য গাম, ওকে, পেশেন্ট পেইন ফিল করবে। আমি যদি যে জায়গায় আমার যাওয়ার কথা আমি যদি সেখানে না যাই, সব ধরনের সার্জারির ক্ষেত্রে ইটস আ টাইপ অফ মাইনর সার্জারি, সো আমার যেখানে যাওয়া উচিত, লাইক আমি যদি গাম লাইনটাই সুন্দর করে ক্লিন করে আসেন, এটা একটা স্কিলনেস এবং এটা একটা ছন্দের মতো। আমি প্রত্যেকটা দাঁতে গাম লাইনকে ক্লিন করে চলে আসছি, অযথা আমি এখানে রাফ করছি, এটা স্কেলিং না। তার মানে স্কেলিংটা আমাদের করার ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট এবং মেশিন, ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ হ্যান্ডটা খুব ইম্পর্টেন্ট। কতদিন কোনো ক্ষতি হয় না, মানে কোনো ক্ষতি হয় না, বরং এই যে এই বিষয়টা হয় না যে আমরা যারা জমিতে ধান চাষ করি তো নিড়ানি দেওয়ার প্রয়োজন হয় না, লাইক এটাই। তো এটা ক্লিন করলে এই জায়গাটা আরো বেশি হেলদি হয়, তখন আরো বেশি সুন্দর ব্লাড ফ্লো হয়, তখন হেলদি থাকলে সেই বিষয়টা আরো বেশি টাইট হয় না। আমার একটা ঠিক 1 month ব্যাক আমার একটা আন্টি একটা পেশেন্ট ছিল, উনি ডায়াবেটিক ছিল আর ওনার ডাক্তার নোট ছিল। আল্লাহর অশেষ রহমত, সবকিছু আল্লাহই করেন, সৃষ্টিকর্তা করেন। তো আমি ওনাকে ভালো করে ডিপ কিউরেট করার পরে ওনার মাড়িটা আল্লাহর রহমতে হেলদি হয়ে উপরে চলে আসেন, দাঁতটা শক্ত হয়ে যায়। সো স্কেলিং করলে আপনার এই অ্যাডভান্টেজটা হয়, উল্টা লাভ হয়, ক্ষতির কোনো আসলে চান্সেস। সেক্ষেত্রে কতদিন পর করা উচিত? প্রত্যেকটা মানুষের
যারা ঠিকমতো ওরাল হাইজিন মেনটেন করে, লাইক ওরাল হাইজিন মেনটেন্যান্সের মধ্যে আমরা বলি যে 2 times ব্রাশিং অ্যান্ড দ্যাট শুড বি 2 minutes লাইক 4 minutes, এবং খুব প্রপার ওয়েতে ইচ কোয়াড্রেন্ট যদি ভাগ করি, লাইক এটা যদি 4টা ভাগে ভাগ করি তাহলে এখানে 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড 30 সেকেন্ড এরকম 2 minutes ব্রাশ করি, এবং সেটা যদি সুন্দর মানে ভালো ব্রাশ লাইক ব্রেসেলটা সফট থাকে অ্যান্ড প্রপার ওয়েতে হয়, যে পরিমাণ টুথপেস্ট নেওয়া উচিত, যে ধরনের টুথপেস্ট ইউজ করা উচিত সেটা দিয়ে যদি প্রপার ওয়েতে হয় তাহলে 2 times ব্রাশিং লাইক বিফোর গোয়িং টু বেড অ্যান্ড আফটার ব্রেকফাস্ট। আর যদি যদি কারোর ফ্লসিং মানে খাবার কণা খুব আটকে যায় সেক্ষেত্রে ফ্লসিং করে ক্লিন করে, অ্যান্ড যদি টাং ক্লিন রাখে, সব কিছু ক্লিন রাখে অ্যান্ড সব কিছু মেনটেন করছে, তাহলে একজন হেলদি মানুষের 6 months এভরি 6 months স্কেলিং করা উচিত। কারণ আমরা যতই ক্লিন করি আমাদের গাম লাইনে কিন্তু আমাদের ফুড পার্টিকেলস যেই যায়, হ্যাঁ, তো অত বেশি সম্ভব হয় না। সো গাম লাইনটা ক্লিন করার জন্য এভরি 6 months একজন মানুষের অবশ্যই স্কেলিং করা উচিত। মানে এটা শুধু আমার কথা না, এটা আমি ডক্টর জান্নাতুল ফেরদৌস কোনো কিছু বানাইনি, এটা আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন বলছে, এটা অস্ট্রেলিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন বলছে, এটা মায়ো ক্লিনিক রিসার্চ করে বলছে, এটা ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন বলছে, বাংলাদেশের ডেন্টিস্টরা গবেষণা করে বলছে যে এভরি 6 months এটা করলে তার গামটা হেলদি থাকে, অ্যান্ড তাহলে আর আদার্স প্রবলেমগুলো ক্রিয়েট হওয়ার কোনো পসিবিলিটি থাকে না, লাইক গাম ব্লিডিং বা অন্যান্য গামের ডিজিজ, এইগুলো আসলে হওয়ার কোনো পসিবিলিটি থাকে না। মানে বয়সের বিষয় আছে যে এই বয়স থেকে শুরু করা উচিত, বা অ্যাডাল্ট এজে লাইক যদি সে 18 বছর হয়ে গেল অ্যান্ড সে ভালো করে মেনটেন করছে তাহলে তার এভরি 6 months করা উচিত। লাইক আমরা খুব বাচ্চাদেরকে না করি স্কেলিং, অ্যান্ড প্রেগনেন্সিতে আমরা একটু অ্যাভয়েড করি, লাইক ফার্স্ট ট্রাইমিস্টার থার্ড ট্রাইমিস্টার একটু অ্যাভয়েড করি। কিছু কিছু ট্রিকি টাইপের পেশেন্টের ক্ষেত্রে আমরা একটু মেনটেন করে যারা অনেক হাইপারটেনসিভ বা এই ধরনের পেশেন্টগুলো আমরা একটা স্পেশাল প্রিকশন মেনটেন করি, বাট এভরি হেলদি ম্যান অ্যাডাল্ট মানুষ এভরি 6 months অবশ্যই স্কেলিং করা উচিত। তো ভালো লাগছে একটা জিনিস, এটা এসএটিভি মগ বেশি মানে যখন যেখানে প্রোগ্রাম করি সেখানকার মগ এনেছিস, ভালো লাগবে এটা আমার কাছে দেখে। আচ্ছা, একটা জিনিস আমার কাছে বলতো যে এই যে আমরা ইয়াং এজ ইদানিং দেখছি যে ইয়াং এজ অনেকের দাঁত পড়ে যাচ্ছে কিংবা দাঁতে ক্যারিজ হচ্ছে, দাঁতে আমি থাকা অবস্থায় কিন্তু একটা ইয়াং একটা প্রেসিডেন্ট ছিল, ওর কিন্তু মুখের মধ্যে 4টা দাঁত নেই। আচ্ছা আচ্ছা, ওর বয়স মনে হয় আমি জিজ্ঞাসা করলাম হাউ ওল্ড আর ইউ, তো আমাকে বলছে যে আই এম 24। আমি বলছি 24 এ তোমার 4টা দাঁত নেই আর আরো 2টা শুধুমাত্র রুট পোরশন আছে, দ্যাট মিন্স 6টা দাঁত ওর নেই। কেন এই ইয়াং এজের দাঁতগুলো যাচ্ছে কেন? কারণ কি আমি বলি, ওরা ডাক্তারের কাছে যায়, ওরা সাধারণ মানুষ ডাক্তারের কাছে যায়, যে বলে কি ডাক্তার আমার দাঁতটা ফেলে দেন। এখন ডাক্তার যদি ব্যস্ত থাকে দাঁতটা ফেলেই দেয় তাহলে হয়ে যায় সমস্যা। দাঁত ফেলে দেন আসলে এটা কোনো সমাধান না। ডক্টরকে গিয়ে বলবেন যে আমার প্রবলেম হচ্ছে আমার দাঁতটা সেভ করে কি করে ট্রিটমেন্ট করা যায় সেটা করেন। দাঁত ফেলে দেন, প্রবলেম হওয়ার আগে আমাদের করণীয়টা কি, মানে কি কি করলে? ওরাল হাইজিন মেইনটেনেন্স, যেটা আমি এর আগেই বললাম যে ওরাল হাইজিন মেইনটেন, এবং হয় কি যে দাঁত ফেলে দেওয়ার পর্যায়ে আসে কখন, লাইক একটা ছোট একটা দাঁতের পরে কালো স্পট হয়েছে যেটাকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না, এই স্পটটা বড় হচ্ছে, বড় হতে হতে সেটা আস্তে আস্তে দাঁতের তো এই প্রত্যেকটা এই দাঁতের ভিতরে এখানে দেখা যাচ্ছে না, এখানে পাল্প আছে, লাইক দাঁতের একটা পাল্প চেম্বার আছে, দাঁতের প্রত্যেকটা দাঁতে আমি যেটা সবসময় বলি যে প্রত্যেকটা দাঁতে কিন্তু একটা প্রাণ আছে, একটা জীবন আছে, সো দে হ্যাভ নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই। ওই পাল্প চেম্বারকে যখন ব্যাকটেরিয়া অ্যাটাচ করে যায় তখন তার পেইন শুরু হয়, তারপরেও মানুষ গুরুত্ব দেয় না, পেইনটাকে ফার্মেসি থেকে ওভার দ্য কাউন্টার পেইন কিলার খেয়ে খেয়ে সেটাকে সাবসাইড করে, অ্যান্ড এভাবে টলারেট করতে করতে একসময় ইউজ টু হয়ে যায়, ভাবে দাঁত কি আর হবে, কিছুই হবে না। দাঁত তো বাইরের জিনিস, নখের মতো চুলের মতো, কিন্তু আপনিও ফিজিশিয়ান, আপনিও জানেন যে দাঁত আসলে নখ বা চুলের মতো করে চিন্তা করে যদি করি তাহলে দাঁতে ব্যথা হলে তখন তো বোঝা যায় যে আসলে নার্ভ সাপ্লাই ব্লাড সাপ্লাই আছে কি না, সো তখনও গুরুত্ব দেয় না। তারপরে যেটা হয় যে পাল্প চেম্বারকে টাচ করে আরও ভিতরে চলে যাচ্ছে, দাঁত আরও ভেঙে শেষ হয়ে যাচ্ছে, রুটগুলো ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, তারপরে গুরুত্ব দিচ্ছে না, তখন ডক্টরের কাছে আসলে তখন তার দাঁত না ফেলা ছাড়া অপশন থাকে না। সো যখনই দাঁতের উপর কালো স্পট হবে মানে নিয়ারেস্ট ডেন্টিস্টের কাছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন মানুষের যাওয়া উচিত। আমার কাছে মনে হয় যে অনেকটা বেড়ে যাওয়ার চাইতে খুব আর্লি স্টেজে আর্লি কোনো সমাধান তারা দিতে পারবে। যারা আসলে কানেক্টেড ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ধৈর্য ধরে এতক্ষণ আমাদের ভিডিওটি দেখেছেন। আমার কাছে যেটা মূল কথা মনে হয়েছে যে আপনি যখন হাসেন তখন সবচেয়ে আপনাকে সুন্দর লাগে, আপনার এই সৌন্দর্যটা বাড়ায় কিন্তু মূল অংশ সেটি হচ্ছে আপনার দাঁত। খেয়াল করে দেখবেন যে আয়নার সামনে যখন যাবেন খুব ছোট্ট একটা অংশ দাঁতের দেখা যায়, আমরা যখন ব্রাশ করতে যাই কিন্তু তাড়াহুড়া করে শুধু ওই অংশটাকেই ব্রাশ করি, ভিতরে যে আরো দাঁত আছে, দাঁতটা যে ভিতর দিকেও ব্রাশ করার বিষয়টা আছে,
ব্রাশ করার ক্ষেত্রে যে কিছু টেকনিক আছে, কারণ বললাম এটা কিন্তু ব্রাশ না। আমরা অনেকে সেলফোন নিয়ে ঘুরছি, আমার তাড়াহুড়া হয় আর কি। আর একটা বিষয় থাকে, সেটা হলো যে আমাদের একটা অভ্যাস আছে কি জানেন, যে কষ্ট না হওয়া পর্যন্ত আমরা ডাক্তারের কাছে যাই না। আপনি খেয়াল করলে দেখবেন আপনার চেহারার পুরো অংশটা আপনি আয়নায় দেখতে পারেন, বা দাঁতের পুরোটা পারেন না। দ্যাটস ওয়াই যদি দাঁতটাকে ভালো রাখতে চান, অবশ্যই আপনাকে 6 মাস অন্তর অন্তর একজন ডেন্টাল সার্জনকে দেখিয়ে চেক আপ করা উচিত, যে আমার দাঁতটা একটু দেখেন, আমার ভিতরে কোনো প্রবলেম আছে, স্টিল আমি কোনো প্রবলেম ফেস করছি না। তবে প্রবলেম যদি হয়ে যায় তখন কিন্তু অনেক কিছুই করবার থাকে না। সে কারণে আমার কাছে মনে হয় যে আপনার দাঁত ভালো থাকুক আর যাই থাকুক, আপনার বয়স 18 পার হয়ে গেলেই অন্তত 6 মাস, একেবারে না পারলে বছর অন্তত একবার একজন ডেন্টাল সার্জনকে দেখা জরুরি বলে আমি মনে করছি। আজকে আমি কথা বললাম আমাদের ছোট বোন ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, ওর চেম্বারে এসে আমি বৃষ্টি হয়ে দেখে গেলাম ফ্রি। আমি নিজেও স্কেলিং করে নিয়েছি, এটা আমার প্রত্যেক বছরই আমি করে থাকি। আমি স্পেশালি বৃষ্টি তোকে থ্যাঙ্কস জানাই যে কোভিড এর মধ্যেও চেম্বার খোলা রেখেছিস, আমার ভাইয়ের সাথে এতদিন পর দেখা হচ্ছে এন্ড এত সুন্দর টাইম পাস করলাম, আই এম সো গ্রেটফুল টু ইউ। আমি কি বলবো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনারা ভালো থাকবেন, নিজের দাঁত থ্যাংক ইউ সো মাচ।